স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা যদিও আমাদের রেকর্ড হওয়ার লাইভ হওয়ার কথা ছিল, বাট কিছু টেকনিক্যাল কারণে ক্লাসে রেকর্ড দিতে হচ্ছে। তো আমরা আমাদের পরের পার্ট থেকে শুরু করছি। তো আমরা গত ক্লাসে কিন্তু আসওয়াল্ডের লঘুকরণ সূত্র ভালো করে দেখেছিলাম এবং আমরা মোটামুটি সেটা কি কি ধরনের জিনিসপত্র হতে পারে, ইন্টারপ্রিটেশন কি কি আমরা বুঝেছিলাম। তো আজকে আমরা চলে যাব যে আমরা আসওয়াল্ডের লঘুকরণের সূত্র যেটা পড়েছিলাম সেই সূত্রের কিছু সামারি আছে। হ্যাঁ, তো আমি ওই সামারি থেকে কিছু তোমাদের কথা তুলে ধরি। প্রথম কথা হচ্ছে কি, দেখো এখানে যে আমরা দেখছি যে এইখান থেকে যে আলফা ইজ প্রপোর্শনাল টু √1/c। তার মানে কি, যদি আমি ঘনমাত্রা হ্রাস করি আমার আলফার মান কি পাবে? বৃদ্ধি পাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সামারি, যে আসওয়াল্ডের লঘুকরণ সূত্র পড়লাম এবং কি জানলাম যে এইটা, যে যদি আমি ঘনমাত্রা হ্রাস করি তাহলে আলফার মান কি পাবে? বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আসওয়াল্ডের লঘুকরণ সূত্রের একটা খুব সুন্দর একটা সামারি। সেকেন্ড সামারি কি, দেখো স্যার, দেখো তো আমরা কি পেলাম। স্যার, আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কি যে আলফা সমান সমান √KA/c। আচ্ছা স্যার, দেখো তো যদি তুমি এখানে সি এর মানটা 0 বসায় দাও তাহলে কি হচ্ছে? KA/0। তাহলে এই মানটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা চলে আসছে না? তাহলে আমি এখানে একটা জিনিস বলতে পারি, সেটা কি, যদি আমি ঘনমাত্রাকে টেন্ডস টু 0 করি, ঘনমাত্রা টেন্ডস টু 0 মানে কি জানো? অনেক বেশি লঘু করি, তাহলে দেখা যাবে কি জানো? এই আমার আলফার মানটা নিয়ারলি 1 এর সমান হয়ে গেছে, অর্থাৎ তার বিয়োজন ধ্রুবক থাকবে না, অর্থাৎ তার কোনো সাম্যাবস্থা থাকবে না, এইটা বোঝাচ্ছে আর কি। এটা হচ্ছে সেই জিনিসটা। 3 নাম্বার যে সামারিটা পাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সামারি। দেখো স্যার, যদি তোমাকে আমি এখান থেকে আসি, যে এই যে আমার এই চিত্র থেকে কই গেল, সরি, হ্যাঁ স্যার, দেখো তো আমি এখান থেকে কি বলতে পারি, যে আমরা গত ক্লাসে যে আসওয়াল্ডের সূত্র পড়েছিলাম, এখানে আমরা কি দেখতেছি, দেখো তো যে এই যে H+ আছে, এই H+ এর ঘনমাত্রা কত বলো তো স্যার? সি আলফা হচ্ছে কিনা বলো? আমি গতকালকে ডেরিভেশন দেখেছিলাম, যেখানে এই করছিলাম, তো ডেরিভেশন থেকে একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা কি, যে H+ এর ঘনমাত্রা, এটা কি H+ এর ঘনমাত্রা, সেটা কি সি আলফা। তো এটা আমরা লিখে দিই এখানে, একটা গুরুত্বপূর্ণ সামারি, সেটা কি, যে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে, যে কোনো আমার দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে আমার H+ এর ঘনমাত্রার মানটা হবে কি? সি ইন্টু আলফা। এটা তুমি বলতে পারো হাইড্রোক্সিল আয়নের জন্য সেটা কি? সি ইন্টু আলফা। ইয়েস, এটা তুমি বলতে পারো। এখন তুমি জানো যে এখানে আলফা সূত্র কি? আমরা গত ক্লাসে কিন্তু আলফা সূত্র সম্পর্কে পড়েছি, যে আলফা সমান আমরা জানি √KA/c। তো আমি যদি এই মানটা এখানে বসাই দিই, দেখো তো কত পাচ্ছি? সি ইন্টু √KA/c। তাহলে দেখো স্যার, সি এবং √c কাটাকাটি চলে যাবে, যার ফলে কি হবে? √KA/c হবে। বুঝতে পারছি কিনা বলো? √K/c। তাহলে সুতরাং আমরা কি পাই এখান থেকে, যে এই যে আমাদের যে H+ এর ঘনমাত্রা, এটা হচ্ছে কত? সি আলফা, অথবা তুমি বলতে পারো √KA/c। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সামারি কিন্তু। হ্যাঁ, আমরা যখন ম্যাথ করব এই জিনিসগুলো কিন্তু আমরা ইউজ করব। বুঝতে পারছি কিনা বলো? আচ্ছা, তো এগুলো হচ্ছে আমার মোটামুটি ইম্পর্টেন্ট কিছু সামারি। তো আশা করি এগুলা আমরা সবাই মুখস্থ রাখবো, আমাদের ম্যাথ করার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই জিনিসগুলো। আচ্ছা, তো এখন একটা জিনিস আমরা এখান থেকে দেখি, একটা জিনিস তোমাকে আমি এখান থেকে জিনিস একটা ডেরাইভ করি। হ্যাঁ, একটা জিনিস তোমাকে আমি এখানে ডিরাইভ করে দিই, সেটা কি জানো? একটা পিএইচ এর সূত্র আছে এখানে একটা পিএইচ এর সূত্র আছে, একটু ডিরাইভ করে দিই। এটা স্পেশালি তোমার বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য লাগে, কিংবা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য শেখায় আর কি ভাইয়েরা। হ্যাঁ, তো এটা একটু আমরা দেখবো এখন। তো স্যার, দেখো তো কি, যে আমরা একটু আগে পাইলাম যে H+ এর ঘনমাত্রাটা সমান কি? √KA/c। স্যার, আমি এক কাজ করি, ওই পাশে বর্গ করে ফেলি। হ্যাঁ, তাহলে কত হবে? H² সমান কত? KA/c। এখন আমি এক কাজ করি, এখানে উভয় পাশে মাইনাস লগ নিই। আমার কাজ হচ্ছে কি করা? এই সূত্র থেকে পিএইচ আনা। তো এজন্য আমি কি করলাম? মাইনাস লগ নিলাম। তাহলে কি হবে? এখানে হবে মাইনাস লগ অফ KA/c।
স্যার দেখো তাহলে কি হবে এখানে 2 ইন্টু পিএইচ হবে কিনা বলো, 2টা সামনে চলে আসবে আর মাইনাস লগ অফ এইচ প্লাস, এটা মানে কি পিএইচ কিনা বলো। আচ্ছা তাহলে 2 ইন্টু পিএইচ সমান সমান এটা কি হচ্ছে মাইনাস লগ অফ কে এ প্লাস মাইনাস লগ অফ সি হচ্ছে কিনা বলো। আবার আমরা জানি মাইনাস লগ অফ কে এ এটা মানে কি, আমরা জানি মাইনাস লগ অফ কে এ এটা মানে হচ্ছে পি কে এ, এটা মানে হচ্ছে পি কে এ, আর প্লাস এ মাইনাসে কি হয়ে যাবে মাইনাস লগ সি। তাহলে কাজ করি 2 দ্বারা ভাগ করি, তাহলে কি হচ্ছে পিএস সমান সমান হাফ ইন্টু পি কে এ মাইনাস লগ সি। এই সূত্রটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে কাদের জন্য, আমার দুর্বল অ্যাসিড অথবা ক্ষারের জন্য। এই জিনিসটা কিন্তু স্যার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রমাণটা তো পরীক্ষায় আসে না, বাট প্রমাণ থেকে আমরা যে রেজাল্টটা পেলাম যে পিএস সমান হাফ অফ পিকেএ মাইনাস লগ সি, এই জিনিসটা কিন্তু অনেকবার অনেকগুলা পরীক্ষার মধ্যে এমসিকিউ আকারে দিয়েছে যে নিচের কোন তথ্যটি সঠিক বা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের জন্য নিম্নের কোন সূত্রটি অ্যাপ্লিকেবল, এরকম করে কিন্তু দিয়েছে। তো এই সূত্রটা একটু আমাদের দেখতে হবে। তো আশা করি সবার এটা লেখা হয়েছে। এটা কিন্তু পরীক্ষার মধ্যে অনেক সময় এমসিকিউ আকারে দেয়, এটা কিন্তু পরীক্ষার মধ্যে অনেক সময় এমসিকিউ আকারে দেয়। হ্যাঁ, তো লিখে দিলাম তোমাদেরকে জিনিসটা। তো আমরা চাইলে কিন্তু এটা দিয়ে একটা দুইটা ম্যাথ কিন্তু করতে পারি। হ্যাঁ, তাহলে আসো আমরা এটা দিয়ে একটা দুইটা ম্যাথ করি, একটা সূত্র দিয়ে ম্যাথ করি। আসো এটা দিয়ে একটা ম্যাথ করি। সেটা কি দেখো, তোমাকে বলা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড যেমন হচ্ছে CH3COOH, আমাকে এই অ্যাসিডের জন্য পিকে এর মানটা দেওয়া আছে, সেটা কত 4.78। হ্যাঁ, এবং আমাকে বলা হচ্ছে যে CH3COOH এটার ইনিশিয়াল ঘনমাত্রা দেওয়া আছে আমাকে 0.1 মোলার। তো বলতেছে কি যদি এসব হয় তাহলে পিএইচ সমান সমান কত। তো আমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারি যে আমরা জানি পিএইচ সমান সমান কত, হাফ অফ পিকেএ মাইনাস লগ অফ সি। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দিই। তাহলে এখানে হচ্ছে থেকে হাফ পিকে এর ভ্যালু দেওয়া আছে সরাসরি, সেটা হচ্ছে কত 4.78 মাইনাস লগ অফ কত 0.1। তাহলে এখন আমরা কি করব, এই টোটাল ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করব। তো এখন ক্যালকুলেটর যদি তুমি ভ্যালুগুলো এখানে পুট করো তাহলে দেখবা তোমার আনসার আসছে কত 2.89 এরকম একটা আনসার আসবে। হ্যাঁ, জাস্ট দেখালাম আর কি যে সূত্র একটা অ্যাপ্লিকেশন, তবে সূত্রটা মুখস্থ রাখার দরকার নেই, বাট দেখা রাখলাম আর কি। হ্যাঁ, এমসিকিউতে যদি দিয়ে দেয় কখনো যে দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য নিচের কোনটি সঠিক বলে, হ্যাঁ এটা দিতে পারে। ওকে, তাইলে আমরা মোটামুটি বুঝতে পারলাম জিনিসগুলা। তাইলে আমাদের এতটুকু পর্যন্ত হয়ে গেছে, যে সামারি দেখলাম আমরা, একটা ছোটখাটো একটা ম্যাথও করলাম। তাইলে আসো এখন আমরা চলে যাই কিছু ম্যাথে। এখন আমরা কি করব, টাইপ 4 এ চলে যাব। এখন আমরা কি করব, দুর্বল অ্যাসিড অথবা ক্ষারের পিএইচ গণনা করব। হ্যাঁ, তো এই জিনিসটা পড়ার আগে একটু তোমাকে বলে নি যে আমরাও এখানে দেখব যে আমাদের কিছু দুর্বল অ্যাসিড এবং কিছু দুর্বল ক্ষার, তোমাকে আমি চিনাই দিই। হ্যাঁ, এখন আমরা কি করব, কিছু দুর্বল অ্যাসিড এবং কিছু দুর্বল ক্ষার চিনবো। তো লিখো কিছু দুর্বল অ্যাসিড লিখো যেগুলো আমাদের বারবার আমাদের বিভিন্ন গাণিতিক প্রবলেমের মধ্যে আসবে, যে CH3COOH, তারপর হচ্ছে যে ফর্মিক অ্যাসিড, HCN এটসেট্রা, এগুলো হচ্ছে সাধারণত কিছু দুর্বল অ্যাসিডের উদাহরণ। এবার তুমি কিছু দুর্বল ক্ষারের এক্সাম্পল লিখো, কিছু না একটা লিখলে হবে, সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো সাধারণত ঘুরে ফিরে এই তিনটা অ্যাসিডই বা তিনটা অ্যাসিড ক্ষার, এগুলাই আমার ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে এবং বিভিন্ন এক্সাম্পলে আমরা করবো ওগুলাতে আর কি। হ্যাঁ, তাই এগুলা চেনা খুবই জরুরি। তাহলে আমরা দুর্বল অ্যাসিড চিনলাম, দুর্বল ক্ষার চিনলাম। এখন দেখো স্যার, এই যে আমার দুর্বল অ্যাসিডটা আছে যে CH3COOH, হ্যাঁ এটা কি করবে, এটা হাইড্রোজেন প্লাস প্রডিউস করবে। তো এই যে হাইড্রোজেন প্লাস যে প্রডিউস করবে, এটার একটা ঘনমাত্রা আছে না H প্লাস, এটার মান কত স্যার মনে আছে তোমাদের, একটু আগে শিখাইলাম √K/C। এটা ইউজ করতে হবে কিন্তু, অথবা তুমি কি বলতে পারো √K/C একই কথা আর কি, সবকিছু মিলাই। আরো সুন্দর করে বলতে গেলে এটা ভাবে না লিখে আমি বলতে পারি কি আলফা সি, এটা বলতে পারি। তো পরীক্ষা হচ্ছে যে কি ম্যাথ যে কোনো ভাবে থাকতে পারে, তোমাকে আলফার ভ্যালু দিয়ে দিতে পারে অথবা কে এর ভ্যালু দিয়ে দিতে পারে, তুমি দুইভাবে করতে পারো ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমরা চলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। আচ্ছা তাহলে আসলে সলভ করা শুরু করি। তো বলতেছে কি দুর্বল অ্যাসিড বা ক্ষারের পিএইচ গণনা, এটা হচ্ছে টাইপ নাম্বার 4। তো দেখো এখানে কি দেওয়া আছে, এখানে আমাকে একটা ঘনমাত্রা দেওয়া আছে এবং বলতেছে কি CH3COOH এর
এইচ প্লাসের ঘনমাত্রা নির্ণয় করো এবং পিএইচ নির্ণয় করো। এখানে একটা ইনফরমেশন মিসিং, সেটা হচ্ছে কি এখানে আমাকে কে দেওয়া হয় নাই। কে এটা কত 1.8 ইন্টু 10⁻⁻5, একটা কে দেওয়া নাই। আচ্ছা, তাহলে আসো আমরা এই প্রবলেমটা সলভ করা শুরু করি। তো এই প্রবলেম যদি সলভ করতে হয় তাহলে প্রথম আমার কাজ কি, প্রথম আমার কাজ হচ্ছে যে কি এইচ প্লাসের ঘনমাত্রাটা বের করতে হবে। তাহলে আমরা জানি প্রথমত পিএইচ মানে কি, পিএইচ মানে হচ্ছে যে কি মাইনাস লগ অফ কি এইচ প্লাসের ঘনমাত্রা। তাহলে পিএইচ বের করার জন্য আমার এইচ প্লাস লাগবে, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো। তাহলে প্রথম আমরা এক কাজ করি, এইচ প্লাস এর মানটা বের করে ফেলি। আমরা জানি এইচ প্লাস মানে কি, এইচ প্লাস মানে হচ্ছে যে কি রুট ওভার কে ইন্টু সি অথবা আলফা ইন্টু সি। দেখো তো এখানে এই দুইটা সূত্রের মধ্যে কোন ভ্যালু আমাকে দেওয়া আছে, আমি দেখতেছি আমাকে কে এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা সূত্র ইউজ করব কোন পার্টটা, এ পার্টটা ইউজ করব, আলফা সিটা ইউজ করব না, কারণ আলফা সি দরকার নেই। তাহলে আসো সরাসরি আমরা বসাই ফেলি। এখানে কত হবে, সমান সমান রুট ওভার কত হবে 1.8 ইন্টু 10⁻⁻5, এবং সিটা কি ছিল, সিটা ছিল আমার আদি ঘনমাত্রা, সিটা ছিল আমার আদি ঘনমাত্রা। তো আদি ঘনমাত্রা কত 0.15 ইন্টু কত 0.15। তো তুমি যদি ক্যালকুলেটরের মধ্যে এই ভ্যালুটুকু পুট করে দেখো, তোমার ভ্যালু আসবে 1.65 ইন্টু 10⁻³ 1.65 ইন্টু 10⁻³ 1.65 ইন্টু 10⁻³ এরকম একটা ভ্যালু আসবে। তাহলে এখন কি করবা, এই মানটাকে মাইনাস লগে নিয়ে নাও। তাহলে কত হবে মাইনাস লগ অফ 1.65 ইন্টু 10⁻³ তাহলে হিসাব নিকাশ করলে কত হবে, ক্যালকুলেটর যদি করো দেখবা যে নিয়ারলি 2.75 না 2.78 এরকম একটা ভ্যালু আসবে। আচ্ছা, তো আশা করি আমাদের মোটামুটি ম্যাথটা লেখা হয়েছে, তাইলে এটা আমরা পেরে গেলাম। তো এরকম টাইপের যদি আরো কিছু প্রবলেম দেয় তাহলে আমরা পারবো আজকে ক্লাসের লাস্টে করে আমরা কিছু বাড়ি কাজ দেবো যদিও, হ্যাঁ। তাহলে আমরা বুঝে ফেললাম এই জিনিসটা কি। তো এখন দেখো এই যে আমরা এসিড এবং ক্ষারের যে পিএইচ নির্ণয় শিখলাম, এটার একটা অ্যাপ্লিকেশন, একটা ম্যাথ দেখবো। এখানে দেখো কি বলা হচ্ছে যে একটি সার কারখানায় অ্যামোনিয়া উৎপন্ন হয়ে তা পুকুরে দ্রবীভূত হয়। তাহলে অ্যামোনিয়া যদি পুকুরে দ্রবীভূত হয়, আমি জানি পুকুরে কি আছে, পানি আছে। তাহলে অ্যামোনিয়া প্লাস পানি যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে, আমি জানি অ্যামোনিয়া আর পানি যদি উৎপন্ন হয়, সরি অ্যামোনিয়া এবং পানি যদি বিক্রিয়া করে তাহলে সেখানের মধ্যে উৎপন্ন হয় আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। যেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি করে, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আবার জলীয় দ্রবণে একটা সাম্য অবস্থা তৈরি করে, কারণ সে একটা দুর্বল ক্ষার। কারণ কি, সে একটা দুর্বল ক্ষার। এই যে অ্যামোনিয়াম আয়ন আর হচ্ছে যে হাইড্রোক্সাইড মাইনাস, এই আর কি। তো এখানে যে কথাটা লিখছে যে একটি সার কারখানায় অ্যামোনিয়া উৎপন্ন হয় তা পুকুরে দ্রবীভূত হয়, এই জাস্ট এই প্রথম লাইনটার প্রেক্ষিতে আমার এই বিক্রিয়াটুকু আসবে। জাস্ট প্রথম বিক্রিয়াটা লিখলে পারো, এটা লিখতে হবে না, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য বললাম আর। আচ্ছা, তো বলতেছে কি দ্রবীভূত অ্যামোনিয়ার ঘনমাত্রা। স্যার একটা কথা মনে রাখবা, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটাকে কিন্তু আরেকটা কথা বলা হয়, সেটা কি জানো, এটাকে বলা হয় জলীয় দ্রবণে দ্রবীভূত অ্যামোনিয়া। তো জলীয় দ্রবণে দ্রবীভূত অ্যামোনিয়া বলা যে কথা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলো কি কথা, সেম কথা। তার মানে দেখো আমাকে বলতেছে কি এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আছে কত 0.01 মোলার আছে। আচ্ছা, এবং কেবি বলা আছে, কেবি যেহেতু এটা ক্ষারের জন্য কি থাকবে, এটা কেবি থাকবে। কেবির মানটা কত 1.8 ইন্টু 10⁻⁵। আচ্ছা ঠিক আছে। তো বলছে যে কি যদি মাছ চাষের জন্য পুকুরের পিএইচ, যদি মাছ চাষের জন্য পুকুরের পিএইচ 3 থেকে 9 এর মধ্যে হলে, 3 থেকে 9 এর মধ্যে হলে, তাহলে বলো এই যে আমার অ্যামোনিয়াটা পড়ার পর পুকুরের যে অবস্থা হয়েছে ওই পুকুরে মাছ চাষ করা কি যাবে। তো এই প্রশ্ন থেকে আমরা বুঝলাম মূলত আমার কর্তব্য কি জানো, আমার এখন একটা কাজ করতে, সেটা কি পুকুরের পিএইচটা বের করতে হবে। তো আমি যদি পুকুরের পিএইচটা বের করি এবং চেক করতে হবে এই পুকুরের পিএইচটা 3 থেকে 9 এর ভিতরে আছে কিনা। যদি 3 থেকে 9 এর ভিতরে থাকে তাহলে চাষ করা যাবে, নাইলে যাবে না। আচ্ছা, তাহলে এখন আসলে সলভ করা শুরু করি। প্রথমত আমার কাজ পুকুরের পিএইচ বের করতে হবে। তো পুকুরের পিএইচ মানে কি, আমার এখানে কি করতে হবে, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা তো পুকুরে গেছে তাই না, তাই আমার কি করতে হবে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডেরই পিএইচটা বের করতে হবে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ক্ষার, তাহলে এর কি হবে পিওএইচ হবে কিনা বলো। পরে আমার কি করতে হবে 14 মাইনাস
এখান থেকে কি হতো, পিএসটা যদি বের করতে চাই আমার কি করতে হবে, 14 থেকে পিওএসটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে আসো আমরা আমাদের ম্যাথ করা শুরু করি। প্রথমে হচ্ছে যে কি আমরা কি করব, এখান থেকে পুকুরের মধ্যে এখন আমরা কি করব, এখানে পুকুরের মধ্যে কি পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে তার ঘনমাত্রা আমরা বের করব, OH মাইনাস। তাহলে আমরা জানি অ্যাসিড বা ক্ষারের জন্য, দুর্বল অ্যাসিডের জন্য সূত্র কি আমরা জানি, KB ইন্টু কি হবে, C হবে। যেখানে C মানে কি বলেছিলাম, প্রাথমিক ঘনমাত্রা, মনে করে দেখো, বা শুরুর ঘনমাত্রা, তাই না? তাহলে কত হবে এখানে, রুট ওভার আমার এখানে হবে 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু, দেখো তো স্যার ঘনমাত্রাটা কত, ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার, এটা বসায় ফেলে এখানে, তাহলে কত হবে 0.01 মোলার। তাহলে দেখো তো এখান থেকে আমার ঘনমাত্রা ফের ওটা কত আসে, 4.24 সামথিং, 4.24 ইন্টু কত আসবে, 4.24 ইন্টু 10⁻⁴ এত মোলার আসবে। তাহলে এখন বের করে ফেলে এখান থেকে POH বের করে ফেলো, তাহলে POH কত হবে, যে মাইনাস লগ অফ OH আসবে। তো তুমি যদি এখান থেকে মাইনাস লগ অফ OH দাও তাহলে দেখা যাবে এখানে আনসার আসবে কত, এখানে আনসার আসবে তোমার হচ্ছে কত, 3 পয়েন্ট কত আসবে, ধরো হচ্ছে যে তোমার 3.4 সামথিং আসবে। তাহলে এখন তুমি কি করবে, এখান থেকে পিএইচটা বের করবে, আমরা জানি পিএইচ সমান কত হবে, 14 থেকে পিওএইচটা তুমি বিয়োগ করে দেবা, তাহলে কত আসবে 14 মাইনাস 3.4, এটা আসবে কত 10.6। তাহলে দেখো আমার পুকুরের মধ্যে পিএইচ এর মান কত 10.6, কিন্তু মাছ চাষ করার জন্য দরকার কত 3 থেকে 9 এর ভিতরে। তাইলে এখানে আমি বলতে পারবো কি, মাছ চাষ করা যাবে না। তাহলে কি হবে, এখানে মাছ চাষ করা যাবে না। তো আশা করি আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন চলে যায় নেক্সট ম্যাথে। তো এখন আমাদের যে টাইপটা এখানে দেখবো এটা হচ্ছে দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের মিশ্রণ। অর্থাৎ আগে যেমন আমরা দুইটা অ্যাসিডের মিশ্রণ পড়েছিলাম, এখন আমরা কি করব, দুইটা দুর্বল অ্যাসিডের মিশ্রণ, এটা এই ম্যাথটা আমরা করব। তো এই ম্যাথটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের দেখতে হবে এখানে কি কি দেওয়া আছে। তো এখন দেখো তো স্যার এখানে দুইটা অ্যাসিড দেওয়া আছে, তাহলে আমার কাজ কি হবে, এখানে এখানে কাজ হবে আমার কিছুই না, আগের মতো H+ নেট হিসাব করা। যেখানে একটা H+, এটা আসবে কোথা থেকে, এটা আসবে HCOOH থেকে, আরেকটা H+ আসবে যেটা আসবে কোথা থেকে, এটা আসবে আমার অ্যাসিটিক অ্যাসিড থেকে। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে H+ এর ঘনমাত্রা বের করতে হবে কার, মিথানোয়িক অ্যাসিডের জন্য, আবার H+ এর ঘনমাত্রা বের করতে হবে কার, ইথানোয়িক অ্যাসিডের জন্য। ঠিক আছে, তো এই দুইটা আমাদের এখানে বের করে ফেলতে হবে। তাহলে আসো বের করে ফেলি, এখানে কত হবে, এখানে হবে Ka ইন্টু C, এখানে হবে কত রুট ওভার Ka ইন্টু C। আচ্ছা, প্রথমে আমি H+ নেটটা বের করে ফেলি দুইটার জন্য। হ্যাঁ, তারপরে গিয়ে আমরা পিএইচে যাব। এখন দেখো তো মিথানোয়িক অ্যাসিডের জন্য কত দেওয়া আছে, 1.8 ইন্টু 10⁻⁴, আর মিথানোয়িক অ্যাসিডের জন্য, ইথানোয়িক অ্যাসিডের জন্য 10⁵। তাহলে একটু ভ্যালুগুলো বসাই, 1.8 ইন্টু 10⁻⁴ ফর মিথানোয়িক অ্যাসিড ইন্টু প্রাথমিক ঘনমাত্রা দেখো স্যার দেওয়া আছে কত 0.25, এখানেও কত 0.25, তাহলে বসাই ফেলি 0.25, এটার হবে রুট, আবার এখানে হবে রুট ওভার কত 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু 0.25। তো এখন যদি আমরা এই ভ্যালুগুলা ক্যালকুলেট করি তাহলে আমরা আমাদের ভ্যালুগুলা পেয়ে যাব। তাহলে আমাদের ভ্যালু কত কত আসবে, তাহলে এখানে আমাদের ভ্যালু আসবে প্রথমটার জন্য যদি ক্যালকুলেশন করি কত আসবে, মানে এটা আসবে 2.12, এটা আসবে 2.12 ইন্টু 10⁻, কত আসবে 2.12 10⁻³ আসবে, আর এখানে আসবে কত, এখানে আসবে 6.7 ইন্টু 10⁻³ 6.7 ইন্টু 10⁻⁻, এরকম দুইটা ভ্যালু আসবে। আচ্ছা, তাহলে এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যেখানে নেট কত, তাহলে তুমি বলতে পারো যে এখন H+ নেট হবে কত, দুইটাই যোগ করে দেবো, দুইটা কত কত, একটা হচ্ছে 2.12 আর একটা হচ্ছে কত 6.7 ইন্টু কত 10⁻⁻³ জাস্ট কমন নিয়ে লিখলাম আর কি। তাহলে যোগফল হবে আমার 8.82 ইন্টু 10⁻⁻3। তাহলে আমি এখান থেকে H+ পেয়ে গেলাম। তাহলে সুতরাং পিএইচ সমান কত হবে মিশ্রণের, মাইনাস লগ অফ কি হবে H+ নেট।
তাহলে কি করতে হবে, এখানে মাইনাস লগ দিয়ে আমার এখানের ভ্যালুটা 8.82 ইন্টু 10⁻³ এটা বসা দিতে হবে। এবং যদি আমরা এই ভ্যালুটা বসাই দিই দেখা যাবে এটার ভ্যালু আসবে 2.05 আসবে। তাইলে আমরা বুঝে গেছি কিনা বলো, টাইপ 5 এর ম্যাথটা কি ছিল, দুইটা দুর্বল এসিডের মিশ্রণ ছিল। এখানে আমার কিছু না, আগের ম্যাথে আমরা যেভাবে করছিলাম, আগের ম্যাথে আমরা যেভাবে H প্লাসটা বের করছি এখানেও সেম টু সেম ভাবে H প্লাসের ঘনমাত্রা বের করছি। একবার করছি আমরা মিথানোইক অ্যাসিডের জন্য, আরেকবার করছি আমরা ইথানোইক অ্যাসিডের জন্য, জাস্ট দুইবার করছি আমরা। হ্যাঁ, H প্লাসের সূত্র মেরে বের করে এই ডাটাগুলা কিন্তু দেওয়া ছিল এখানে, দেখো প্রশ্ন দেওয়া ছিল আমাকে। হ্যাঁ, এগুলো দেখে মান বের করার পর দুইটাকে একসাথে যোগ করছি, যোগ করার পর জাস্ট কি করছি, মাইনাস লগ অফ দিয়ে আমরা সূত্রটা বের করে ফেলছি, মানে সূত্রে বসায় আমরা পিএইচ এর মানটা বের করে ফেলছি, দ্যাটস ইট, আর কিছুই না। তাহলে আমাদের অসওয়াল্ডের লৌহকরণ সূত্রের মোটামুটি যত টাইপের ম্যাথ আছে আমরা মোটামুটি সব টাইপের ম্যাথগুলো দেখছি। তো এখানে আরেকটা বিষয় থাকে, এটা একটু দেখাই দিই। আচ্ছা, ধরো আমাকে এখন একটা অ্যাসিড দিল, সেটা হচ্ছে কত, যে বলতেছে কি 0.1 মোলার HCl প্লাস 0.1 মোলার মিথানোইক অ্যাসিড। হ্যাঁ, বলছে যে কি এদের মিশ্রণের পিএইচটা কত হবে। তো অনেকে কি করবে, এই ম্যাথটা আল্লাহর নাম নিয়ে করে ফেলবে, কিভাবে, যে বলবে যে কি আচ্ছা হ্যাঁ এখান থেকে H প্লাসের ঘনমাত্রা কত, H প্লাসের ঘনমাত্রা 0.1 মোলার, আর এখান থেকে H প্লাসের ঘনমাত্রা কত, √2 হচ্ছে কত, Ka ইন্টু সি। এরপরে কি করবে, আগের মতো এই দুইটা ভ্যালুকে কি করবে, যোগ করবে, যোগ করে মাইনাস লগ করবে, তো দেখা যাবে আনসার পেয়ে যাবে। কিন্তু স্যার এভাবে যদি তুমি করো, আনসার যদিও কাছাকাছি আসবে, বাট তুমি টেকনিক্যালি সম্পূর্ণ ভুল স্যার এখানে, যে এখানে স্যার তুমি এভাবে জিনিসটা করতে পারো না। কেন পারো না দেখো স্যার, এখানে একটা মজার একটা ব্যাখ্যা আছে, সেটা কি দেখো স্যার, আমার এই যে HCl টা আছে, এই HCl কিন্তু একটা স্ট্রং একটা অ্যাসিড, তার মানে কি সে জলীয় দ্রবণে সম্পূর্ণ বিযুক্ত হয়ে যাবে। আর এই যে আমার CH3COOH এটা কিন্তু একটা দুর্বল অ্যাসিড, তাই সে কি করবে, একটা সাম্যাবস্থা তৈরি করবে। এখন দেখো আমার এখানেও আছে H প্লাস, এখানেও আছে কি H প্লাস। হ্যাঁ, তো আমি যখন HCl, ধরো হচ্ছে কি তোমাকে সিনারিওটা বুঝাই বলি, ধরো এখানে আমি কি করব, এখানে একটা ধরো আমার HCl আছে, এখানে ধরো হচ্ছে যে কি আমার CH3COOH আছে। যখন আমি দুইটাকে একত্রে মিশ্রিত করব, যখন আমি দুইটাকে একত্রে মিশ্রিত করব দেখো তখন কি হবে, HCl প্লাস CH3COOH হবে। তো HCl এর মধ্যে আগে থেকে কি ছিল, আগে থেকে H প্লাস ছিল কিনা বলো, এই আগে থেকে যে H প্লাস গুলো থাকে সেগুলো কোনটা, এইটা। তো এখন কি হবে, এই যে HCl এর যে H প্লাস গুলো আছে, এই H প্লাস গুলো কি করবে জানো, আমার এইখানের উৎপাদে দেখো, উৎপাদে দেখো এখানেও আছে H প্লাস, এখানেও আছে H প্লাস, অর্থাৎ দেখো সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় দেখো স্যার আমি কার ঘনমাত্রা বাড়াই ফেলতেছি, সাম্যাবস্থায় আমি H প্লাসের ঘনমাত্রা বাড়াই ফেলতেছি কিনা বলো। লাস্ট হাতের নীতির সাথে কি বলে, আমার কোন একটা সাম্যাবস্থায় যদি আমার উৎপাদের ঘনমাত্রা কি পায়, বৃদ্ধি পায়, সাম্যাবস্থায় যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, বিক্রিয়া কোন দিকে ব্যাক করে, পশ্চাৎ দিকে। মনে পড়ে কিনা দেখো স্যার, তোমাদের পড়াইছিলাম, তোমাদের এই জিনিসটা পড়াইছিলাম যে সাম্যাবস্থায় যদি আমার উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, সাম্যাবস্থায় যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, বিক্রিয়া কোথায় যায়, আমার বিক্রিয়া বা সাম্যাবস্থা পশ্চাতে বা পেছনে যায়। তার মানে কি দেখো, আমি যখন HCl এর সাথে এই অ্যাসিটিক অ্যাসিডটা মিক্স করব, দেখো আমার কিন্তু ওভারঅল H প্লাসের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, কি হচ্ছে, ওভারঅল H প্লাসের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, যার ফলে কি হবে, এখানকার সাম্যাবস্থা ডিস্টার্ব হবে। কিরকম ডিস্টার্ব হবে, সাম্যাবস্থাটা ডিস্টার্ব হয়ে কোন দিকে যাবে, পেছনে যাবে। পেছনে যাবে মানে কি জানো, যতগুলা H প্লাস আছে সবগুলা H প্লাস CH3COO ও মাইনাসের সাথে বিক্রিয়া করে CH3COOH এ রূপান্তর হচ্ছে। অর্থাৎ দেখো এখন কি হচ্ছে, এখন উল্টা H প্লাস বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করতেছে। তার মানে কি দেখো, H প্লাস বিক্রিয়া করতেছে মানে কি, H প্লাস খরচ হয়ে যাচ্ছে না। তাহলে H প্লাস যদি খরচ হয়ে যায়, এই H প্লাস কি হবে, এই H প্লাসের মান কমে যাবে। এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আমি আবার বলি, লাস্টে হয়তো একটু বেশি কঠিন হয়ে গেছে, আমি আরেকবার রিপিট করতেছি, দাঁড়াও এটা আরেকবার রিপিট করতেছি, একটু কঠিন লাগতে পারে। আপাতত এই লাইনটা বুঝছো কিনা বলো, যে আমরা লা সাতেলিয়ার নীতি হতে তো পাই, আমরা লা সাতেলিয়ার নীতি হতে কি পাই, যে আমার উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়া পিছনে যায়। তার মানে কি দেখো, HCl এরও H প্লাস আছে,
CH3COOH এর H প্লাস আছে, তাহলে দেখো স্যার ওভারঅল H প্লাস এর ঘনমাত্রা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ফলে সাম্য অবস্থা কোন দিকে যাবে, পিছনে যাবে। এটা বুঝতে পারছে কিনা বলো। আচ্ছা স্যার একটু করে দেখো তো, সরি। আচ্ছা তো এখন দেখো স্যার, আমার যদি CH3COOH এটা যেটা আছে, এটা যদি সামনে যায়, সামনে গেলে H প্লাস উৎপন্ন হয়, সামনে গেলে কি হয়, H প্লাস উৎপন্ন হয়। আবার এই বিক্রিয়া যদি পিছনের দিকে যায় তাহলে কি হবে, একদম এর উল্টা ঘটনা করবে না। উল্টা ঘটনা কি, যে H প্লাসটা কি তৈরি করবে, আমার অ্যাসিডের অণু তৈরি করবে। এখানে কি করতো, অ্যাসিডের অণুটা H প্লাস তৈরি করত, আর এখানে কি করতেছে, H প্লাস অ্যাসিডের অণু তৈরি করতেছে। তো আমি জানি কোনো একটা অ্যাসিড দ্রবণে তখনই অ্যাসিড হয় যখন সে কি তৈরি করতে পারে, H প্লাস তৈরি করতে পারে। H প্লাস যদি তৈরি করতে না পারে তাহলে সে কি হবে না, তাহলে সে অ্যাসিডই হবে না, এই কথাটা মাথায় রাখবা। যদি H প্লাস তৈরি করতে পারে তাহলে সে অ্যাসিড হবে, অন্যথায় সে অ্যাসিড হবে না। তো এখানে দেখো তো স্যার, এখানে কি সে H প্লাস তৈরি করতেছে নাকি অণু তৈরি করতেছে, তুমি দেখে বুঝতেছো। এখানে স্যার এই যে বিক্রিয়া যখন পিছনের দিকে যাবে, পিছনে মানে কি, দেখো না হয়ে গেল, এই যে আমার অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে CH3COOH, এটা তো উভমুখী বিক্রিয়া তাই না, একটা সম্মুখমুখী, একটা হচ্ছে কি পশ্চাৎমুখী। তাহলে এখানে দেখো সামনের দিকে যখন যায় তখন H প্লাস তৈরি করে, আবার যখন পিছনের দিকে যায়, পিছনের দিকে যায় তখন অ্যাসিডের অণু তৈরি করে। তো তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই পশ্চাৎমুখী প্রক্রিয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়া যেখানে অ্যাসিডের অণু তৈরি করতেছে। তাহলে তুমি বলতে পারো যেখানে কি H প্লাস, আচ্ছা এইভাবে না লিখি, যে H প্লাস কি করে, H প্লাস বিক্রিয়া করে, H প্লাস বিক্রিয়া করে কি তৈরি করতেছে, অণু তৈরি করতেছে। আচ্ছা স্যার বলো তো, যদি H প্লাস বিক্রিয়া করে, H প্লাস কি খরচ হচ্ছে না জমা হচ্ছে, H প্লাস বিক্রিয়া করতেছে মানে H প্লাস খরচ হচ্ছে। তাহলে আমি কাজ করি, এখানে বিক্রিয়া করে এটার পরিবর্তে একটা কথা লিখি যে H প্লাস খরচ হয়ে, H প্লাস খরচে কি তৈরি করতেছে, অণু তৈরি করতেছে। আচ্ছা তাহলে স্যার বলো তো, কোনো জিনিস যদি খরচ হয়ে যায় তাহলে তার মান কি হয়ে যায়, কমে যায় না। ইয়েস, তার মানে হচ্ছে কি, আমার এই যে অ্যাসিটিক অ্যাসিড যে দ্রবণটা আছে এর কিন্তু কি পাবে, এর কিন্তু H প্লাস তৈরি করার প্রবণতা হ্রাস পাবে। কখন, যখন তার মধ্যে আমি HCl কে কি করব, দিব। এটার একটা সুন্দর একটা নাম আছে যেটাকে আমরা বলি সম আয়ন প্রভাব। কি বলি, সম আয়ন প্রভাব। এটা নিয়ে স্যার আমি আবার আলোচনা করব যখন তোমাদেরকে বাফা দ্রবণ পড়বো, তখন আমি আবার আলোচনা করব। এখন জাস্ট একটু ম্যাথ করার জন্য বললাম। তাহলে বলো কি হচ্ছে এখানে, এখানে দেখো স্যার, এই যে এখানেও একটা H প্লাস, এখানেও একটা H প্লাস, একই আয়ন না, একই মানে কি সম আয়ন। এই সম আয়নের প্রভাবে, সম আয়নের প্রভাবে কি হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিডের H প্লাসের প্রভাব কমে যাচ্ছে। এই কথাটা লিখে রাখতে হবে। তো আসো, ম্যাথটা করার জন্য যতটুকু পরিমাণ আমার জ্ঞান দরকার হয় অতটুকু জ্ঞান আপাতত হয়েছে। এত কিছু বুঝতে হবে না, জাস্ট তুমি লাস্টে কতটুকু বুঝো সেটা কি, যে এখানে সম আয়ন প্রভাব হচ্ছে, কি প্রভাব হচ্ছে এখানে, এখানে সম আয়ন প্রভাব হচ্ছে। তো এখন সম আয়ন প্রভাবের ফলে কি হয়, তুমি বলবা সম আয়ন প্রভাবের ফলে CH3COOH এর, CH3COOH এর H প্লাস এর ঘনমাত্রা কি পাওয়া শুরু করবে, হ্রাস পাওয়া শুরু করবে। কি করবে, হ্রাস পাওয়া শুরু করবে। তার মানে কি হচ্ছে জানো, আমার এখানে যে H প্লাস নেটটা হচ্ছে, H প্লাস নেট, এখানে কি আসতেছে, একটা H প্লাস আসতেছে HCl থেকে, আরেকটা H প্লাস আসতেছে কোথা থেকে, যে CH3COOH থেকে আসতেছে কিনা বলো। কিন্তু আমি জানি এই যে CH3COOH থেকে যে H প্লাসটা, এটা কিন্তু আমি চাইলে কি করতে পারবো স্যার, এখন নেগলেক্ট করতে পারবো। নেগলেক্ট মানে কি, এটাকে আমি কি করতে পারবো, চাইলে বাদ দিতে পারবো। কেন, কারণ এই মানটা বাদ না লিখে লিখি, এই যে মান যেটা আসবে এই মানটা অনেক ক্ষুদ্র হবে, এই মানটা কি হবে, অনেক ক্ষুদ্র হবে। কেন, এই দেখো স্যার সম আয়নের কারণে, আমি তো জানি এমনিতেও অ্যাসিটিক অ্যাসিডের যে H প্লাসের পরিমাণ সেটা কিন্তু এমনিতেও কম থাকে, আবার সম আয়ন প্রভাবের কারণে এই অ্যাসিটিক অ্যাসিডের H প্লাসের ঘনমাত্রা আরো কমে গেছে, এমনিতেও কম থাকে তার উপর আরো কমে গেছে কিনা বলো, যার ফলে এই মানটাকে আমি কি করতে পারবো, নেগলেক্ট করতে পারবো। আমি এটা কি করতে পারবো, নেগলেক্ট করতে পারবো। তাইলে এখন আমি যে H প্লাস অফ নেট লিখবো, এখানে মূলত দেখো তো স্যার কার ঘনমাত্রা থাকবে, মানে এখানে মেইনলি থাকবে HCl এর ঘনমাত্রাটা। বুঝতে পারছো কিনা বলো।
এতটুকু বুঝতে পারছো কিনা বলো। তাইলে এখন আমরা কি করব, এই যে সূত্র চলে যাব, যখন আমরা লিখব যে মাইনাস লগ অফ এইচ প্লাস নেট, এটা পিএইচ না, পিএইচ এর সূত্র না, তাহলে কত হবে মাইনাস লগ অফ, এখন কি হবে শুধুমাত্র ওই এইচ প্লাসটা হবে যেটা এসএল এর জন্য আমরা পাই, তাহলে কি হবে মাইনাস লগ অফ 0.1 মোলার হবে। এই দেখো স্যার মাইনাস লগ অফ কত 0.1 মোলার। এই যে অ্যাসিডের যেটা আছে এটাকে আমরা কি করতে পারবো তাহলে নেগলেক্ট করতে পারবো, কারণ কিসের কারণে, সম আয়ন প্রভাবের কারণে। লিখে রাখো সম আয়ন প্রভাবের কারণে, লিখো লিখো সম আয়ন প্রভাবের কারণে দুর্বল অ্যাসিডের H প্লাস কে বাদ দেওয়া যায়। লিখে রাখো, এই কথাটা লিখে রাখো স্যার, এটাই হচ্ছে আসল কাহিনী। ঠিক আছে, তাহলে কত হবে এটার মান হবে 1। বুঝতে পারছে কিনা বলো। তার মানে যখনই তুমি দেখবা, ধরো তোমাকে একটা ম্যাথ দিছে এরকম যে H2SO4 সালফিউরিক অ্যাসিড প্লাস HCOOH, হ্যাঁ, তো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত 0.1 মোলার, এর ঘনমাত্রা কত দেওয়া আছে ধরো 0.2 মোলার, আবার এটার কে দেওয়া আছে কত 1.8 × 10⁻⁻⁴। তো বলছে যে কি পিএইচ কত, তুমি কি করবা এখানে কে এ প্রাথমিক ঘনমাত্রা দেওয়া থাক না থাক, এটা ধারবে না, তুমি ডাইরেক্ট বলবা যে পিএইচ সমান হচ্ছে কত মাইনাস লগ অফ 2 × 0.1। 2 কেন, কারণ সালফিউরিক অ্যাসিড দুইটা করে কি দিতে পারে, H+ দিতে পারে, জাস্ট এরটা বের করলে হয়ে যাবে, শেষ। এটাই ছিল আমাদের মেইন ঘটনা, এটা হচ্ছে লাস্টের ম্যাথটা আর কি। এগুলো হচ্ছে যে কি আমার টাইম সেভিং করে, যে কনসেপ্টগুলো শিখলাম ওগুলি তুমি চাইলে অমনেও করতে পারো, বাট কনসেপচুয়ালি জিনিসটা একটু ভুল হয়ে যায় আর কি। হ্যাঁ, তাহলে এখন আমরা মোটামুটি ঠিকভাবে লিখছি জিনিসটা। তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকুই, এবং এরই মাধ্যমে আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র সবগুলো টপিকের ম্যাথ কভার করা হয়েছে। আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব নতুন একটা টপিক, যেটা হচ্ছে বাফার দ্রবণ। আমরা বাফার দ্রবণ থেকে পড়া শুরু করব। ঠিক আছে স্যার, তাইলে আল্লাহ হাফেজ।